কটা বাজে শুনি? ঘড়িটা দেখেছ? জলখাবার বলতে সেভাবে তো ভরপেট কিছু খাও না। এদিকে খেতে খেতেও যদি বেলা 4টে বাজিয়ে ফেলো, শরীরটা ভালো থাকবে তো? এরপর বুবলাই ঘুম থেকে উঠে পড়লে ওকেই সামলাতে হবে। ভোর 5টা থেকে এক টানা চলছে। তোমারও তো একটু রেস্টের দরকার নাকি? রিনি চিৎকার করে বলল, সবে দিনকুড়ি আগে নতুন বিয়ে হয়ে এ বাড়িতে এসেছে। সম্পর্কে আমার ছোট যা। স্বাভাবিকভাবে বাড়ির বউয়ের যা যা দায়িত্ব থাকে আমি অভ্যস্ত হাতে আগাগোড়া সামলাই। রোজকারে রান্না বান্না, ঝাড়পোঁছ, খেতে দেওয়া, ঘরকন্না পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে হাজার রকম এক্সট্রা কাজকর্ম সারতে সারতে মোটামুটি আমার খেতে খেতে দুপুর 2:30-3টে হয়েই যায়। আজও তার অন্যথা হয়নি। তখন 2:45 বাজে। গ্যাস ওভেনটা ধুয়ে মুছে আমি খেতে বসবো ভাবছিলাম। কথাগুলো এক টানে বলে রিনি হাঁপাচ্ছিল। আমি হেসে ওর দিকে মুখ ফিরিয়ে বললাম, ওরে বাবা, ছোট বউ তো দুদিন এসেই খুব শাসন শুরু করেছে দেখছি। তা মাথা এত গরম কেন? ভাইয়ের সঙ্গে রাগারাগি হয়েছে নাকি? না, সেসব কিচ্ছু হয়নি। দেখি আমাকে দাও তো। বলেই আমার হাতের কাপড়টা কেড়ে নিয়ে রিনি ওভেনের কাছে গেল। বুঝতে পারলাম এই মেয়েকে আটকানো আমার কম্য নয়, তাই কথা না বাড়িয়ে খেতে বসলাম। আমাদের মাঝারি পরিবার। আমার শাশুড়ি মা, ওনার 2 ছেলে, 2 ছেলের বউ আর আমার ছেলে বুবলাই। এই নিয়ে আমাদের 5.5 জনের সংসার। আমার স্বামী একটা বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট। শান্ত, নির্বিবাদী, ব্যস্ত মানুষ। বিয়ে হয়ে এসেছি প্রায় 9 বছর আগে। বুবলাই এসেছে আরো 5 বছর পরে। ছোট্ট জনটি আইটি সেক্টরে চাকরি করে। ওর বউ মানে আমার ছোট যা রিনি ব্যাংকে চাকরি করে। প্রফেসর মা বাবার একমাত্র মেয়ে। আমার শাশুড়ি মা তাই ছোট ছেলে ছোট বউকে বুঝে সমঝে চলার জন্য সদা সতর্ক হয়ে থাকেন। ওরা 3 জন বেরিয়ে যাওয়ার পর আমি সংসারে যাবতীয় কাজকর্ম সামলাই, সঙ্গে বুবলাই আর তার ঠাকুমাকেও। আমার খাওয়া প্রায় শেষের দিকে। তখন আমার শাশুড়ি মা এসে বললেন, এ কি ছোট বৌমা, তুমি দুপুরে শুতে যাওনি? রবিবার একটা ছুটির দিন, দুপুরে একটু রেস্ট নিলে তো পারো। বড় বৌমা তো আছে এদিকে, ও হাতে হাতে সব করে নেবে। রিনি মাথা নিচু করে হাতের কাজ না থামিয়ে বলল, আমার তো না হয় রবিবার আছে, ছুটির দিন আছে মা। দিদি ভাইয়ের তো রবিবার বলে কিছু নেই। একটা মানুষ সেই ভোর 5টা থেকে উঠে বিকেল 5টা পর্যন্ত মুখ বুজে একা কাজ করে যাবে। আমি দেখে কি করে ওপরে গিয়ে ঘুমোতে পারি বলুন তো? তোমার ভালোর জন্যই বলা। বলতে বলতে গজগজ করতে করতে শাশুড়ি মা নিজের ঘরের দিকে চলে গেলেন। সন্ধেবেলায় আমরা সবাই বসার ঘরে একসঙ্গে হলাম। রবিবার ছুটির দিন বলে সন্ধেবেলায় সবাই এক জায়গায় হওয়া যায়। আমি সবার জন্য একটু সন্ধ্যার টিফিন বানিয়ে নিয়ে এসে বসলাম। ও মা, দেখি রিনি ওর বিয়ে আর বউ ভাতের পাওনা গিফটগুলো নিয়ে এসে টেবিলের উপরে জড়ো করলো। রিনি বাচ্চাদের মতো বলল, গিফট একা একা আনপ্যাক করতে কোনো মজা নেই। সবাই মিলে একটা একটা করে গিফট খুলবো আর দেখবো, এতেই আসল মজা। একটা প্যাকেট খুলতেই একটা সিনথেটিকের শাড়ি বের হলো, বাসন্তী রঙের। আমার শাশুড়ি রিনির হাত থেকে শাড়িটা কেড়ে নিয়ে বললেন, চ্যাটার্জি টেক্সটাইলের কাগজ না? তার মানে ওই বাড়ির চ্যাটার্জি কাকিমা এটা দিয়েছে।
জানতাম যা ছোট নজর, এর থেকে ভালো কিছু হাত দিয়ে গলবে না। কিছুক্ষণ থেমে আবার বললেন, পরের কথা বলে আর লাভ কি ছোট বৌমা? নিজের আত্মীয় কুটুমেরই যখন চোখের এত নজর ছোট হয়, তখন পরের সমালোচনা করা আমার কি আর সাজে? আমার মুখটা নিচু হয়ে গেল। পরিষ্কার বুঝতে পারলাম আমার বাপের বাড়ি থেকে রিনিকে যে নাকছাবিটা দেওয়া হয়েছে, সেই কথাটাই শাশুড়ি মা ঠেস দিয়ে শোনালেন আমায়। ব্যাপারটা রিনিও যে বুঝতে পারিনি এমন নয়। ও হেসে বলল, মা, উপহার কখনো মূল্য দিয়ে নির্ধারিত হয় না, ভালোবাসা দিয়ে হয়। আমার বাড়িতে দামি জিনিসের অভাব ছিল না, কিন্তু মানুষের বড় অভাব ছিল, তাদের সময় দেওয়ার অভাব ছিল। তোমাদের থেকে আমি একটু ভালোবাসা চাই, আর কিচ্ছু না। কারণ দামি জিনিস কেনার ক্ষমতা আমার আছে, কিন্তু ভালোবাসা তো আর টাকা দিয়ে কেনা যায় না। যাই হোক, শাশুড়ি মা আর কোনো উত্তর না করে চুপচাপ চায়ে চুমুক দিলেন। আসলে ওনার তখন প্রিয় সিরিয়াল চলছিল, তাই এদিকে মন দেওয়ার তেমন ইচ্ছে তার ছিল না। আরো কিছু গিফট বাছাইয়ের পর হঠাৎ একটা বেড কভার বের হলো। খুলেই দেখা গেল একটা বেবি পিঙ্ক কালারের উপর চাদর জুড়ে কার্টুন ছাপা, খুব মিষ্টি দেখতে। রিনি সঙ্গে সঙ্গে বিছানার চাদরটা আমার কোলের ওপর দিয়ে বলল, ও দিদি ভাই, এটা বুবলাইয়ের জন্য পারফেক্ট, তোমার ঘরের বিছানায় পেতো, ও খুব মজা পাবে। তারপর পাশে আলাদা করে রাখা একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে বলল, এটা তোমার জন্য, খুলে দেখো কেমন। আমি অবাক হয়ে প্যাকেটটা খুলে দেখলাম জাম রঙের খুব সুন্দর দেখতে একটা সালোয়ার স্যুট। কতদিন হয়ে গেল সালোয়ার পরি না। রিনি সিরিয়ালে মত্ত শাশুড়ি মায়ের গায়ে ঠেলা দিয়ে বলল, ও মা, দেখো দেখো, একেবারে সেম কালার সেম ডিজাইন একজোড়া এনেছি। আর তো পুজোর বেশি দেরি নেই, ষষ্ঠীর দিন একসঙ্গে পরে বেরোবো, কি সুন্দর লাগবে বলো। আমি হেসে বললাম, বয়সটাই শুধু বেড়েছে, বড় হোসনি বল। আমার শাশুড়ি মা কিন্তু ব্যাপারটা ভালোভাবে নিলেন না। সিরিয়াস হয়ে বললেন, এটা তুমি ঠিক করনি ছোট বৌমা। এ বাড়িতে এসে আজ অবধি বড় বৌমা শাড়ি ছাড়া কিছু পরেনি, বড় খোকাও পছন্দ করে না। তুমি আজকালকার মেয়ে, অফিস করো, বাইরে যাও, আলাদা ব্যাপার। ওকে আর নতুন করে এসবের সঙ্গে অভ্যস্ত করিও না। আমিও প্যাকেটটা রিনির দিকে ফেরত দিয়ে বললাম, মা ঠিকই বলেছেন রিনি, আমি তো সেভাবে বাইরে বেরোই না, আর এই 9 বছরে শাড়ি পরে এমন অভ্যেস হয়ে গেছে, অন্য কিছু পরলে নিজেরই বড্ড কেমন লাগে। রিনি ম্লান হেসে প্যাকেটটা ফেরত নিল ঠিকই, কিন্তু ফিসফিস করে বলল, আপাতত নিলাম, কিন্তু এটা কিন্তু তোমারই, উত্তরটা পরে দেব। পরদিন সোমবারের সকাল, যথারীতি খাবার টেবিলে খুব ব্যস্ততা। আমি একদিকে সবাইকে খেতে দিতে আর অন্যদিকে 3টে টিফিন ক্যারিয়ার গোছাতে ভীষণ ব্যস্ত। এমন সময় শাশুড়ি মা টেবিলে এসে বসলেন। আমি ওনাকে চা দিয়ে বললাম, কাল রাত্রে মাকে একবার ফোন করেছিলাম, শুনলাম পরশুদিন দিদা মারা গেছে, মা খুব কান্নাকাটি করছে, আজ বিকেলের দিকে যদি একবার যেতে পারতাম খুব ভালো হতো। আমি জানতাম শাশুড়ি মা না করবেন না, কারণ আমি ম্যাক্সিমাম 2 রাতের বেশি বাপের বাড়িতে কাটাইনি। তাই যখনই যেতে চেয়েছি শাশুড়ি মা আমাকে এ বিষয়ে অন্তত বাধা দেননি। কিন্তু এবারে আমাকে আশ্চর্য করে দিয়ে বললেন, তোমার দিদার তো মনে হয় 100 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছিল, তাই না? এই বয়সে বিছানায় পড়ে থেকে নিজে কষ্ট পাওয়া আর অন্যকে কষ্ট দেওয়ার চাইতে চলে যাওয়া অনেক ভালো। এর জন্য আবার তোমার মাকে সামলাতে যেতে হবে কেন? সপ্তাহের দিন, অফিসের ভাত, টিফিন, এসব কে করবে শুনি?
কিছুক্ষণ থেমে আবার কি ভেবে বললেন, আচ্ছা ঠিক আছে, যদি একান্ত যেতেই হয় তাহলে শনিবার বিকেলে যেও বরং। রিনি খেতে খেতে নিষ্পিস করে উঠল। ও নিশ্চয়ই কিছু বলবে বুঝতে পেরে আমি ওর হাত চেপে ধরলাম, কিন্তু ও ধুত, তুমি ছাড়ো তো বলি হাতটা ছাড়িয়ে নিয়ে সোজাসুজি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল, মা তো সবার কাছেই এক হয়, সে বয়স 100 হোক বা 500, তার জন্য শোক 100 গুণ কমে বা বেড়ে তো যায় না। আর 1 সপ্তাহ পরে গেলে এখন যে দরকার সেটা কি তখন মিটবে? কি জানি বাপু, তোমার কথা ভেবেই বলেছিলাম, যা ভালো বোঝো করো বলেই শাশুড়ি মা চলে গেলেন। আমি রিনিকে হাত ধরে আমার ঘরে নিয়ে গেলাম। কড়া গলায় বললাম, দেখ, সংসার করতে গেলে অনেক অনেক ধৈর্য ধরতে হয়, সহ্য করতে হয়, সব সময় এরকম ভাষণ চলে না। ও তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তাই বলে দিদি সব সময় পড়ে মার খেলেও চলে না। ছোবল মারতে বলছি না, ফোঁসটা তো করতে পারো। জানবে, মানুষ শক্তের ভক্ত, নরমের জম। আর তোমার বাবা মার প্রতি তোমার একটা কর্তব্য নেই? তাদের কোন প্রয়োজনে তোমার যাওয়ার দরকার হলে তোমাকে আটকানো কি এনার অধিকারের মধ্যে পড়ে নাকি? ভেবে দেখেছ? আমি বললাম, উনি আমাদের গুরুজন, এই পরিবারের মাথায় ছায়ার মতন রয়েছেন, সবসময় ওনার মুখে মুখে কথা বলতে নেই। আমি তো এত বছর সংসার করছি, উনি খুব খারাপ মানুষ নন। আর সবচেয়ে বড় কথা, উনি তোকে তো সাপোর্ট করেন, ভালোবাসেন। সবে মাত্র কদিন হলো এসেছিস, সারা জীবন পড়ে আছে, তুই সবসময় ওনার সঙ্গে এরকম কেন করিস? রিনি, পরে বলবো, দেরি হয়ে যাচ্ছে বলেই মুচকি হেসে বেরিয়ে গেল। সন্ধ্যের পরে বুবলাইকে সবে মাত্র ঘুম পাড়িয়ে সেলাই নিয়ে একটু বসেছি। এমন সময় তড়িঘড়ি রিনি আমার ঘরে এসে আমাকে হাত ধরে চুপি চুপি ছাদে নিয়ে গেল। আরে আরে, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস বলবি তো? বলতেই রিনি ইশারায় চুপ করতে বলল। দেখলাম আমার শাশুড়ি মা আর সেই চ্যাটার্জি কাকিমা এক ছাদ থেকে অন্য ছাদে গল্প করছেন। কোন একটা কথা প্রসঙ্গে চ্যাটার্জি কাকিমা তখন বলছেন, তোমার ছোট বৌমাটি কিন্তু বেশ ভালো, শিক্ষিত, চাকরি করে, কিন্তু ব্যবহার ভীষণ অমায়িক। আর সবচেয়ে বড় কথা, দুই জায়ে কি সুন্দর মিল। আমার শাশুড়ি মা মুখ বেঁকিয়ে বললেন, ভালো না ছাই, 7 চালাকের 1 চালাক, নিজে সকালে বেরিয়ে যায়, সন্ধেবেলা বাড়ি ফেরে, সংসারে কুটোটি নাড়ে না, বড় জায়ের ঘাড়ে দিয়ে সব চালাবে বলে বড় বউকে লাই দিয়ে চলে। বেশি মিল আবার ভালো নয় দিদি, দুজনে মিলে কোনদিন আমাকে না বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ে। আমি বাবা ছোট জনকে বেশি ঘাটাই না, আপদে বিপদে ওরাই আমার ভরসা। কিন্তু যাই বলো, বড় বউ আমার খুব লক্ষ্মী, 7 চড়েও মুখে রা নেই। এ খুব মুখরা, টাকার গরম গো, টাকার গরম। আমি নেমে এসে অবাক হয়ে রিনির দিকে তাকালাম। ও হেসে বলল, তুমি বলছিলে না মা আমাকে বেশি ভালোবাসে? এটাকে ভালোবাসা বলে না দিদি ভাই, গোদা বাংলায় নিজের স্বার্থে তেল দিয়ে চলা বলে। দিদি ভাই, যে গাছ ছায়া দেবে সেই গাছের পাতায় যদি পোকা ধরা থাকে, তাহলে অশান্তির তেজ তো এমনিই মানুষগুলোকে পুড়িয়ে ছারখার করে দেবে। গুরুজন বলেই যে সবসময় তিনি সব ঠিক কাজ করছেন তা কিন্তু নয়। সমস্যা হলো, তাদের ভুলটা ধরিয়ে দিতে গেলেই তুমি বেয়াদব তকমা পেয়ে যাবে। আর মানিয়ে চলা মানে নিজের মেরুদণ্ডটাকে বিকিয়ে দেওয়া নয়। ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে শেখো প্লিজ।
আর এ বাড়িতে অধিকার আর অনধিকারের প্রশ্নে মা, তুমি আর আমি একই অবস্থানে আছি। তোমার এত ভয় পেয়ে চলার তো দরকার নেই। হঠাৎ আমার মনে হলো, ঠিকই তো, সংসারের ঘানি টানতে টানতে কবে আমার মেরুদণ্ডটা এমন বেঁকে গেছে বুঝতেই পারিনি। সেই কলেজের আমিকে যেন খুঁজে পেলাম রিনির কথায়। রিনির দিকে তাকিয়ে বললাম, একটা প্ল্যান আছে, চল। কয়েক মিনিট পরে সেই জাম কালারের দুটো চুড়িদার দুজনে হুবহু এক রকম সেজে ছাদে গেলাম। দুই গিন্নি তখনও গল্পে মজে আছে। গিয়ে সোজা চ্যাটার্জি কাকিমাকে বললাম, দেখুন তো কাকিমা, কেমন লাগছে? কাকিমা অবাক হয়ে বললেন, ওরে বাবা, একই রকম দেখতে তো, তা কি আছে আজ? রিনি হেসে বলল, আমরা আজ সই পাতিয়েছি। ওলো সই, ওলো সই, আমরা দুজন বন্ধু হয়ে মনের কথা কই। শাশুড়ি মা রাগে অগ্নিশর্মা হয়ে গজগজ করতে করতে নিচে নেমে গেলেন। শুনতে পাচ্ছি উনি বলছেন, বড় লোকের খেয়াল, ভাঙা দেয়াল যখন ভেঙে পড়বে তখন বুঝতে পারবে। নতুন নতুন তো, তাই এত আদিক্ষেতা, সারা জীবন বজায় থাকলেই ভালো। রিনি আর আমি হো হো করে হেসে উঠলাম।